ওকে, ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য বেঙ্গল এক্সামে। আমি চঞ্চল স্যার, আমি তোমাদের কাছে আবার নিয়ে এসেছি আজকের আরেকটা নতুন ক্লাস। আমাদের যে টপিক অনুযায়ী ক্লাস শুরু হয়েছে তোমরা ইতিমধ্যে জানো, আমরা কিন্তু টেট 2024কে কেন্দ্র করে আমরা টপিক অনুযায়ী ক্লাস শুরু করেছি, পরপর টপিকের ক্লাস শুরু হয়েছে। তো আজকে আমাদের নেক্সট টপিক, যেটা আমাদের মোটামুটি ইউটিউবে 6 নম্বর ক্লাস, বাকি 5খানা যে ক্লাস রয়েছে প্লেলিস্ট করে দেওয়া রয়েছে, খুব সহজে তোমরা কিন্তু খুঁজে পেয়ে যাবে। তোমাদের কাছে রিকোয়েস্ট, নতুন যারা আজকের ক্লাসটা দেখছো অবশ্যই আগের 5টা ক্লাস কিন্তু অবশ্যই একবার দেখে নেবে। এতে কি হবে, এতে তোমাদের পরবর্তী ক্লাসগুলো বুঝতে সহজ হবে, অনেক সহজ হবে, এবং যে বিশেষ কিছু চ্যাপ্টার রয়েছে যেগুলোকে রিলেট করতে তোমাদের সুবিধা হবে, কারণ সিডিপিতে আমরা জানি একটা বিষয়ের সাথে আর একটা বিষয় অনেকটা রিলেটেবল। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তোমাদের সুবিধা হবে। তাই সকলকে রিকোয়েস্ট, আগের ক্লাসগুলো যারা দেখোনি একবার প্লিজ গিয়ে দেখে নেবে প্লে লিস্টে। আর আমাদের আজকে 6 নম্বর ক্লাস একদম একটা নতুন টপিক, যেটা হচ্ছে পার্সোনালিটি বা ব্যক্তিত্ব নিয়ে আজকের ক্লাস শুরু হবে। ওকে, তাহলে পার্সোনালিটি বা ব্যক্তিত্ব, এই জিনিসটা দেখবি সিলেবাসের মধ্যেও আমাদের রয়েছে। এদের মধ্যে আমরা পরবর্তীতে ফ্রয়েডকে পাবো, এরিকসনকে পাবো, একাধিক মনোবিজ্ঞানীকে পাবো, যারা এই পার্সোনালিটি ডেভেলপমেন্টকে নিয়ে কিন্তু তারা বিভিন্ন গবেষণা করেছেন এবং তারা তাদের তত্ত্ব দিয়েছেন। ঠিক আছে, আচ্ছা, আরেকটা রিকোয়েস্ট, তোমরা যারা যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি করে নাও। টেট 2024কে কেন্দ্র করে সিডিপি ইভিএস সহ অন্যান্য সমস্ত ক্লাস শুরু হচ্ছে। সিডিপি ইভিএস অলরেডি শুরু হয়ে গেছে, বাকিগুলো খুব তাড়াতাড়ি কিন্তু শুরু হবে। এবং প্লেলিস্ট অনুযায়ী পর সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি ক্লাস, 100% ফ্রি ক্লাস কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে। ঠিক আছে, 100% ফ্রি ক্লাস তোমরা এখানে পাবে। তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে কিন্তু এই চ্যানেলের লিঙ্কটা একটু ছড়িয়ে দাও, যাতে তারাও হেল্প হয় তাদের। তো দেখো, সর্বপ্রথম আমাদের জানতে হবে পার্সোনালিটি জিনিসটা কি। পার্সোনালিটি, দেখো, এই যে পার্সোনালিটির ব্যাপারটা রয়েছে, এই পার্সোনালিটি কথাটা এসছে একটা গ্রিক শব্দ, বা অনেক সময় বইয়ে এটাকে ইটালিও বলা থাকে। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন সাধারণত আসে না, সেটা হচ্ছে পার্সোনা, পার্সোনা থেকে। এই পার্সোনা কথার অর্থ কি? পার্সোনা মানে হচ্ছে এক ধরনের মুখোশ। ওকে, এক ধরনের মাস্ক বা মুখোশ। ওকে, এবার এটা কি করা হতো, দেখবে গ্রামের দিকে অনেক সময় যাত্রা অনুষ্ঠান হয়, যাত্রাপালা, যাত্রা শুনেছো তোমরা, বা যাত্রা দেখেছো, যাত্রা, বা যে তোমার পুরুলিয়াতে যে ছৌ নাচ হয়ে থাকে, সেই ছৌ নৃত্য, যেখানেও কিন্তু এই মুখোশ ব্যবহার করা হয়, তাই না? তাহলে এই ছৌ নৃত্য বা যাত্রা, এই সমস্ত কিছুতে এই মুখোশ ব্যবহার যেমন করা হয়, প্রাচীন যুগে বিভিন্ন দেশ যেমন গ্রিস, ইটালি, ফ্রান্স, এই সমস্ত দেশগুলোতে এই সব নাটক যখন পরিচালিত হতো, তখন এক বিশেষ প্রকার ধাতুর তৈরি মুখোশ তারা ব্যবহার করতেন। ওকে, বিভিন্ন ক্যারেক্টার, তাদের সেই ক্যারেক্টার অনুযায়ী বিভিন্ন রকম কিন্তু মুখোশ তারা ব্যবহার করতো। এর ফলে কি হতো, সেই ক্যারেক্টারটাকে আরও বেশি স্পষ্টভাবে, আরও বাস্তবসম্মতভাবে কিন্তু ফুটিয়ে তোলা যেত। ওকে, তো এই যে পার্সোনা কথাটা এসেছে, পার্সোনা কথা থেকেই পরবর্তীতে পার্সোনালিটি কথাটা এসেছে। এবার একটু রিলেট করার চেষ্টা করো যে মুখোশের সাথে আমাদের ব্যক্তিত্বের কি সম্পর্ক, তাই না? আচ্ছা, দেখো, বলা হচ্ছে যেটা, সেটা হচ্ছে কি, যে ধরো একটা অনুষ্ঠান হচ্ছে, যাত্রা অনুষ্ঠান বা কোনো ছৌ নৃত্য বা যে কোনো অনুষ্ঠান যেখানে তুমি মেন অ্যাক্টর বা অ্যাক্ট্রেস হিসাবে রয়েছো। ওকে, তো সেখানে তুমি একটা মুখোশ পরে অভিনয় করছো। তুমি ধরো একটা বাঘের মুখোশ পরেছো এবং সে বাঘের অভিনয় করছো। ওকে, ধরো মহালয়ার সময় তুমি বাঘের অভিনয় করছো, বা মহিষাসুরের মুখোশ পরে তুমি মহিষাসুরের অভিনয় করছো। ওকে, তার মানে দেখো, ওই মুখোশের মাধ্যমে তুমি তোমার পার্সোনালিটিকে চেঞ্জ করছো। তো তুমি ধরো, তুমি একজন মানুষ, তোমার নাম হলো স্যাম। তো তুমি স্যাম, তুমি কি করছো, তুমি মহিষাসুরের মুখোশ পরে তুমি মহিষাসুরের ক্যারেক্টারকে বহিঃপ্রকাশ করতে চাইছো, তুমি মহিষাসুরের পার্সোনালিটিকে দর্শকদের সামনে তুলে ধরতে চাইছো, তাই না? ঠিক একই রকম ওই সময়েও করা হতো, এই মুখোশ পরে বিভিন্ন অনুষ্ঠান নাটক করা হতো, যার ফলে কি হচ্ছে, যে সেই নাটকের যে মুখোশ পড়ে রয়েছে সেই জিনিসটার ক্যারেক্টার বা ব্যক্তিত্ব, চরিত্র, সেগুলো কিন্তু দর্শকদের সামনে খুব সহজে তুলে ধরা যায়। এবার এখান থেকে পার্সোনা থেকে পার্সোনালিটি কথা আসার মধ্যেকার যে দূরত্ব, সেটা কিন্তু অনেক বেশি। ওকে, অনেক দিন সময় লেগেছে এটা হতে। এবার দেখো, আমরা ব্যক্তিত্ব বলতে কি বুঝি?
সর্বপ্রথম আমাদের জানতে হবে আমরা ব্যক্তিত্ব বলতে আসলে কি বুঝছি। দেখো, মনে রাখবে আমাদের এই পৃথিবীতে বা বলতে পারো আমাদের দেশে, ধরে নাও আরও ছোট জায়গা, তোমার পাড়া বা তোমার গ্রামে, তোমার গ্রামের যে মানুষরা রয়েছে গ্রামে, প্রত্যেক মানুষের ব্যক্তিত্ব কিন্তু আলাদা রকমের হয়ে থাকে। ওকে, প্রত্যেক মানুষের ব্যক্তিত্ব আলাদা রকমের হয়ে থাকে, একজনের একরকম অন্যজনের অন্যরকম। সবার ব্যক্তিত্ব যে এক হবে এমন কিন্তু নয়। এখানে তিনটে রং দিয়ে ব্যবহার করে বোঝানোর চেষ্টা করছি। দেখো, এই যে রেড কালারের মানুষটা রয়েছে এনার ব্যক্তিত্ব একরকম, ব্ল্যাক কালারের যে মানুষটা রয়েছে ইনার একরকম হবে, এবং ব্লু কালারের মানুষ ইনার একরকম ব্যক্তিত্ব হবে। কী রকম বা ব্যক্তিত্ব কি, সেই জিনিসটাকে আগে আমাদের বুঝতে হবে। দেখো, খুব কঠিন জিনিস এটা, এই চ্যাপ্টারটাও একটু বেশ কঠিনই, কিন্তু আমি সহজ করে বোঝানোর চেষ্টা করছি। দেখো, ব্যক্তিত্ব বলতে আমরা বুঝি ব্যক্তির সেই বৈশিষ্ট্য যার দ্বারা সে অন্য ব্যক্তির থেকে পৃথক। যেমন ধরো, তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, ওকে, তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, তুমি দেখছো কি এখানে রাস্তাতে একটা জলের কল রয়েছে, সেই জলের কলটা খোলা রয়েছে এবং সেখান থেকে অবিরত জল পড়ে যাচ্ছে, কিন্তু যেটা জল অপচয় হচ্ছে। ওকে, এখানে এই যে লাল কালারের মানুষ, যেটা আমি বলছি রেড, সেও হেঁটে যাচ্ছে, ব্ল্যাক কালারের যিনি তিনিও হেঁটে যাচ্ছেন, এবং ব্লু কালারের যিনি তিনিও হেঁটে যাচ্ছেন, তিনজনই হেঁটে যাচ্ছেন। এবার দেখা যাচ্ছে কি যে কেউ কোনো এর দিকে ভ্রুক্ষেপ দিলেন না। যিনি ব্লু কালারের মানুষ তিনি হেঁটে চলে গেলেন রাস্তা দিয়ে, ব্ল্যাক কালারের যিনি তিনিও হেঁটে চলে গেলেন। অপরদিকে দেখা যাচ্ছে রেড কালারের যিনি, তার চোখে পড়া মাত্র তিনি কিন্তু রাস্তা থেকে দূরে গিয়ে এই যে জলের কল সেটাকে বন্ধ করলেন, এবং তারপরে আবার তিনি চলে গেলেন। তাহলে বলো, তিনজনই দেখতে পেয়েছিল অবশ্যই এই জলের কলটাকে, তিনজনই দেখতে পেয়েছিলেন এনারা, কিন্তু প্রথম দুজন কোনো ভ্রুক্ষেপ না করলেও এই যে তৃতীয় ব্যক্তি তিনি কিন্তু জলের কলটা বন্ধ করলেন, তাই তো? এখানেই হচ্ছে কি ব্যক্তিগত পার্থক্য বা ব্যক্তিত্বের পার্থক্য, ডিফারেন্স ইন পার্সোনালিটি, এখানে আমরা চোখে পড়ছে আমাদের। অর্থাৎ কি, আমাদের পৃথিবীতে যত মানুষ রয়েছে প্রত্যেকের ব্যক্তিত্ব আলাদা রকমের। ওকে, ধরে নাও কোনো একটা সাধারণ কথা, কেউ খুব রেগে যেতে পারে, কেউ সেটাকে মজা ভেবে হেসে উড়িয়ে দিতে পারে, তাই না? তাহলে এই যে ব্যক্তিত্ব, এটা কিন্তু ব্যক্তিভেদে আলাদা আলাদা হয়। দেখো, ব্যক্তিত্বের সংজ্ঞা দিতে গিয়ে মনোবিদরা বলেছেন ব্যক্তিত্ব হলো সেই বৈশিষ্ট্য যা একই সময় একই ধরনের বুদ্ধি ও জ্ঞান সম্পন্ন ব্যক্তিকে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া করায়। ওকে, ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া করায়, যেমন কি এই যে এই যে জলের কলের উদাহরণটা দিলাম, এখানে তিনজন মানুষ দেখতে পাচ্ছ, এই তিনজন মানুষ কিন্তু যথেষ্ট বুদ্ধিসম্পন্ন এবং সুস্থ মস্তিষ্কের ব্যক্তি, কিন্তু তিনজন কিন্তু তিন রকমের প্রতিক্রিয়া করেছে। এই যে ব্লু কালারের ইনি হয়তো দেখে চলে গেছেন, ব্ল্যাক কালারের যিনি তিনিও দেখে চলে গেছেন, কিন্তু রেড কালারের যে মানুষটা রয়েছে তিনি কি করেছেন, কলটা বন্ধ করলেন। ওকে, তাহলে ব্যক্তিগত পার্থক্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এখানে ব্যক্তিত্বগত পার্থক্য কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। ওকে, এবার দেখো কয়েকটা জিনিস তোমাদের দেখায় আরও ক্লিয়ার হবে। এই যে ধাঁধাটা, এটা এই ধরনের ধাঁধা তোমরা বিভিন্ন জায়গায় দেখে থাকবে, ফেসবুকে বা ইউটিউবের ফিডে মাঝে মাঝে এসে থাকে, তাই না? তো এই ধরনের এগুলোর মাধ্যমেও কিন্তু আমরা পার্সোনালিটি, মানুষের পার্সোনালিটি বা ব্যক্তিত্বকে কিন্তু আইডেন্টিফাই করতে পারি খুব খুব সহজে। ওকে, কিভাবে? দেখো, প্রথম ছবিটা দেখো, একটু প্রথম ছবিটার দিকে দেখার চেষ্টা করো। এখানে কি লেখা রয়েছে, হু উড ইউ সেভ ফার্স্ট, কাকে তুমি সবার প্রথম বাঁচাবে? তোমার ফাদার, সিস্টার, দুজন। এখানে ফাদার, এই নিচে যে এই দেখছো ফায়ার রয়েছে, এখানে নিচে শার্ক রয়েছে। ওকে, তো প্রথম তুমি কাকে বাঁচাবে? এবার সেই ক্ষেত্রে এটা যদি ব্যক্তি হয়, তো সেই ক্ষেত্রে মানে এদের সন্তান হয়ে থাকে, প্রত্যেক সন্তানের আলাদা আলাদা মন্তব্য হতেই পারে। ওকে, কল্পনার জগতে কেউ বলতেই পারে আমি আগে মাকে বাঁচাবো, কেউ বলতে পারে আমি আগে বাবাকে বাঁচাবো, কেউ বলতে পারে আমি দুজনকেই বাঁচানোর চেষ্টা করব, হ্যাঁ, কেউ বলতে পারে যে আমি কাউকেই বাঁচানোর চেষ্টা করবো না, আগে নিজে বাঁচার চেষ্টা করব। তো ব্যক্তি ভেদে কিন্তু এটার উত্তর বিভিন্ন রকমের হবে। ওকে, এবার তোমাদেরকেও যদি জিজ্ঞাসা করা হয় কমেন্টে লিখতে পারো, ঠিক আছে? ধরো দুজনের মধ্যে একজনকেই তুমি সেভ করতে পারবে, তাহলে কাকে? কেউ বলবে সিস্টারকে, কেউ বলবে ফাদারকে, তাই না? তাহলে এই যে অ্যান্সারের মধ্যে যে ডিফারেন্সটা আসছে, যে পার্থক্যটা আসছে তোমাদের উত্তরের মধ্যে, কেউ বলছো বোনকে, কেউ বলছো বাবাকে, তাহলে এটাই কিন্তু ব্যক্তিত্বের পার্থক্য। ব্যক্তিভেদে বিভিন্ন রকমের পার্থক্য কিন্তু দেখা যাবে এখানে। ঠিক একইভাবে এই যে দুই নাম্বার লোগোটার দিকে একটু, 2 নাম্বার ছবিটার দিকে একটু তাকাও। দেখো, তুমি নৌকার মধ্যে রয়েছো, তোমার এখানে একটাই সিট রয়েছে, অর্থাৎ এই তিনজনের মধ্যে একটা জিনিসকে তুমি নৌকাতে তুলতে পারবে। কি, $10 মিলিয়ন, প্রচুর অর্থ এটা। এটাকে নেবে, নাকি তোমার প্রিয় পোষা কুকুরটা যে জলে পড়ে গেছে তাকে নেবে, নাকি অন্য কারোর একটা সন্তান যাকে তুমি চেনোই না,
ঠিক আছে, তাকে তুলবে। তো এই তিনটের মধ্যে কোনটা তুমি বোটে করে নিয়ে সেভ করবে, এবং যেটা সেভ করবে বাকি দুজন কিন্তু জলের মধ্যে মরে যাবে। যদি ডলার নিয়ে নাও তাহলে কুকুরটাও মারা যাবে, এই মানুষটাও মারা যাবে। ওকে, মানুষটাকে যদি নাও তাহলে কুকুরটা মারা যাবে, ডলারটা মারা যাবে, এরকমভাবে। তো এই ক্ষেত্রে তোমাকে একটা ডিসিশন নিতে হবে। এটাও কমেন্টে করতে পারো মজার মতো যে কি কোনটা তুমি নিতে চাও। ওকে, তো এই ক্ষেত্রেও দেখবো কেউ হয়তো বলবে যে আমি অবশ্যই একটা মানুষের প্রাণ বেশি দামি, তো সেই ক্ষেত্রে আমি এই বাচ্চাটাকে বাঁচাবো। কেউ বলবে কুকুরেরও প্রাণ আছে, কুকুরটাকে বাঁচাবে। কেউ হয়তো বলবে আমার অর্থের অভাব, আমি অর্থটা নেব। ঠিক আছে, ওরা সাঁতরে ঠিক বেঁচে যাবে। এরকম এক এক জনের এক এক রকম উত্তর কিন্তু আসবে। এইগুলোই কিন্তু আমাদের ব্যক্তিত্বের পার্থক্য বা পার্সোনালিটির মধ্যে যে ডিফারেন্স থাকে, সেটাই কিন্তু এখানে আসছে। আবারও সেই একই জিনিস, এই ডিফারেন্স হয় কেন? ঠিক এই একই কারণ, আমাদের বংশগতি এবং পরিবেশ, এই দুটোর কারণে। এখানে মেন ভূমিকা কিন্তু, একটু বেশি ভূমিকা কিন্তু পরিবেশের থেকে থাকে। চলো নেক্সট স্লাইডের দিকে যাওয়া যাক। দেখো, এই যে একটা মুখোশের ছবি দেখতে পাচ্ছ, এই মুখোশকেই বলা হচ্ছে পার্সোনা। ওকে, পার্সোনা। এই মুখোশ পরে বিভিন্ন অভিনয় করা হতো সেই সময়, নাটকে, যাত্রাতে ইত্যাদি। তো এখান থেকে পার্সোনালিটি কথাটি এসছে। ওকে, দেখো, ব্যক্তিত্ব শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো পার্সোনালিটি। এই শব্দ এসছে ল্যাটিন শব্দ পার্সোনা থেকে। এই পার্সোনা শব্দের অর্থ হলো মুখোশ। ওকে, দেখো, প্রাচীন গ্রিস দেশে বিভিন্ন নাটকের অভিনেতারা নাটক করার সময় তারা মুখে মুখোশ পরতেন। এই বিভিন্ন ধরনের মুখোশ তাদের নাটকের বিভিন্ন চরিত্রকে তুলে ধরতো। একেই পার্সোনা বা পার্সোনালিটি, একেই পার্সোনা হয়ে পার্সোনালিটি কথাটি এসছে। অর্থাৎ কি, ধরে নাও, আমি ধরে নিলাম এটা হচ্ছে আমাদের আকবরের মুখোশ, ধরে নিলাম আমি জাস্ট। তুমি এবার এই যে মুঘল সম্রাট আকবর তার রোল করছো, বা তার ক্যারেক্টারকে প্লে করছো। তো তুমি যখন এই মুখোশটা পরছো, তোমাকে দেখতে অনেকটা কিসের মতো লাগছে? মুঘল সম্রাট আকবরের মতো লাগছে। ওকে, তাহলে বলো, তোমার ব্যক্তিত্বকে, তোমার পার্সোনালিটিকে কিছুটা ফুটিয়ে এই মুখোশটা তুলছে তো? একদমই তাই। ঠিক একইভাবে ব্যক্তিত্বও তাই। আমাদের ব্যক্তিত্ব কিন্তু আমাদের প্রত্যেকের জীবন কেমন সেই সম্পর্কে কিন্তু তথ্য দেয়। আমাদের প্রত্যেকের নিজের সম্পর্কে কিন্তু বিভিন্ন তথ্য ফুটিয়ে তোলে বিভিন্ন সমাজে বা বিভিন্ন মানুষের মধ্যে। ওকে, আচ্ছা, চলো নেক্সট দেখা যাক। দেখো, কিছু মনোবিদদের দেওয়া ব্যক্তিত্ব সম্পর্কিত সংজ্ঞা। বেশ কিছু মনোবিদ রয়েছে, তারা ব্যক্তিত্ব কি সেই সম্পর্কে কিন্তু বলেছেন। এবার সেগুলো কি আস্তে আস্তে জানবো। দেখো, মনোবিদ ওয়াটসনে অনেক সময় জে বি ওয়াটসন থাকে। ওকে, জে বি ওয়াটসন। তো জে বি ওয়াটসন তিনি কি বলেছেন? দেখো, তার মতে কোনো উদ্দীপক জীবদেহে ক্রিয়া করার জন্য যে প্রতিক্রিয়া দেখা যায় তার সমষ্টি হলো ব্যক্তিত্ব। আর মনোবিদ উডওয়ার্ড কি বলেছেন? যে ব্যক্তিত্ব হলো ব্যক্তির আচরণের সামগ্রিক প্রকৃতি। ওকে, সে যেটা আচরণ করছে, সে যেটা বিহেভ করছে যেমনভাবে, সেটাই তার ব্যক্তিত্ব বলা হচ্ছে। কেউ সবসময় রেগে থাকে, তো সেই রেগে থাকাই তার ব্যক্তিত্ব। কেউ সবসময় ভয়ে থাকে, তো সেটাই তার ব্যক্তিত্ব। কেউ সবসময় হাসি খুশি থাকে, সেটাই তার পার্সোনালিটি বা ব্যক্তিত্ব। ওকে, আবার দেখো, মনোবিদ আলপোর্টের তিনি কি বলেছেন? দেখো, এর মতে ব্যক্তিত্ব বলতে বোঝায় মানুষের অন্তর্নিহিত দৈহিক মানসিক প্রক্রিয়াসমূহের এক গতিময় সংগঠন যা পরিবেশের সঙ্গে উপযোজিত হতে সাহায্য করে। এসব মুখস্থ রাখার দরকার নেই। ওকে, দেখো, জাস্ট জানার জন্য পড়তে হয়, কিন্তু এগুলো থেকে সেরকম কোনো কিন্তু প্রশ্ন আসে না যে এই আলপোর্ট কি বলেছেন এর, বা এটা কে বলেছেন, এই ধরনের প্রশ্ন আসে না। অনেক আগে আসতো, সেই টেট পরীক্ষার প্রথম দিকে। বর্তমান যা প্যাটার্ন প্রশ্নের, সেই ক্ষেত্রে কিন্তু এইরকম প্রশ্ন আসে না। তো সবার প্রথম তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কি, যে তুমি পড়বে কোনটা। দেখো, পড়বো মনে করলে প্রচুর পড়া হবে, তাই না? পড়ার তো শেষ নেই। কিন্তু আমরা তো আর মানে বিশাল কিছু হতে চাই না। আমাদের টার্গেট হচ্ছে একটা ভালো নম্বর নিয়ে টেটটা ক্র্যাক করা এবং পরবর্তীতে শিক্ষকতার চাকরি পাওয়া। ওকে, যে তুমি সিডিপির উপর বই লিখবে বা পিএইচডি করবে তেমন দরকার নেই। তাই আমরা অবশ্যই এক্সাম রিলেটেড বা এক্সাম ওরিয়েন্টেড ব্যাপারগুলো পড়বো। ওকে, এক্সাম ওরিয়েন্টেড ব্যাপারগুলো পড়তে হবে অবশ্যই আমাদেরকে। আর সেই জন্য খেয়াল রাখতে হবে, যেহেতু সময়ও যে আনলিমিটেড টাইম তা তো নয়। নেক্সট ডিসেম্বরে পরীক্ষা হলে আমাদের হাতে আর মোটামুটি বলতে পারো দশ মাস টাইম রয়েছে। তো এই 10 মাসের মধ্যে 5টা সাবজেক্টে আমাদের মাস্টার হতে হবে, 5টা সাবজেক্টে আমাদের দক্ষ হতে হবে, এবং একটা ভালো নম্বর নিয়ে ক্র্যাক করতে হবে টেট এক্সামটা। ওকে, তার মানে তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের পরিশ্রম ঠিক কতটা করতে হবে। তাই বেশি কিছু পড়ে তোমার যে মস্তিষ্ককে হ্যাং করিয়ে কাজ নেই। ঠিক আছে, সব দিকে স্মার্ট সেই যে বাদ দিতে জানে, মনে রাখবে। ওকে,
যে বাদ দিতে জানে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যান্সার অ্যানালাইজ করবে এবং তারপর সেই টপিকগুলোকে অবশ্যই জোর দিয়ে করবে। আমি চেষ্টা করবো একটা সেশন করার প্রিভিয়াস কোয়েশ্চেন অ্যান্সার অ্যানালাইজ করে। যদি তোমাদের যদি মনে হয় এটা করা উচিত তাহলে কমেন্টে জানিও, আমি চেষ্টা করব একটা করে দেওয়ার। ওকে, তাহলে যে টপিক থেকে অ্যান্সার কোয়েশ্চেন আসছে সেই টপিকগুলোর উপর আমাদের বেশি জোর দিতে হবে। যেমন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, যেটা তোমাদের প্রথম করিয়েছি, ওটা কিন্তু একটা ভাইটাল টপিক, ওখান থেকে প্রত্যেকবার আসে। হ্যাঁ, পার্সোনালিটি এই চ্যাপ্টার থেকে সিলেবাসে রয়েছে, যদিও এটা মাঝে মাঝে আসে মাঝে মাঝে আসে না। ওকে, তো সেই ক্ষেত্রে হ্যাঁ, আর একটা কথা যেটা তোমাদের বলার আছে যে আমাদের পেইড ব্যাচ কিন্তু লঞ্চ হয়ে গেছে দ্য বেঙ্গল এক্সাম চ্যানেলের পক্ষ থেকে। ওকে, যারা টেলিগ্রামে আছো অলরেডি তো তারা জানো, যারা জানো না পেইড ব্যাচ সম্পর্কে বা কিছু, তারা এই নাম্বারে কল করবে, এই নাম্বারটায় কল করে বলবে যে পেইড ব্যাচে সম্পর্কে জানতে চাও, অবশ্যই সমস্ত কিছু জানানো হবে। ওকে, তো পেইড ব্যাচে ভর্তি হলে সুবিধা কী পাবে? পেইড ব্যাচে ভর্তি হওয়ার সুবিধা এটাই যে সমস্ত ক্লাস গুছিয়ে পাবে, টাইম মতো পাবে। আর যে স্যাররা থাকবেন তারা সবসময় টাইমটা দিতে পারবেন। ওকে, ইউটিউবে যে রেকর্ড ফরম্যাটে দেখতে অনেকের অসুবিধা হয়, যদি কোনো ডাউট হয় তাহলে সেটা ক্লিয়ার করার সুযোগ কম থাকে। কিন্তু পেইড ব্যাচে লাইভ ক্লাস যখন করবে, আবার সেটা রেকর্ড ফর্ম থাকবে, তখন তোমাদের কোনো ডাউট থাকলে সেটাও কিন্তু ক্লিয়ার করতে পারবে। ওকে, আর এই পেইড ব্যাচটা পুরো একদম 1 বছরের জন্য, ওই টেট 2024 হওয়ার আগে অবধি কিন্তু এই পেইড ব্যাচ চলবে। তো ইচ্ছুক হলে অবশ্যই এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো স্যারের সাথে। চলো নেক্সট আমরা দেখা যাক, আমাদের নেক্সট স্লাইড দেখা যাক। দেখো, ব্যক্তিত্বের বৈশিষ্ট্য, এই জায়গাটা একটু ভালো করে বুঝবে। ব্যক্তিত্বের বৈশিষ্ট্য কি, অর্থাৎ কোন কোন জিনিস থাকলে সেটাকে আমরা ব্যক্তিত্ব বলবো। পার্সোনালিটি বলতে কি বোঝায়, বা পার্সোনালিটি থাকলে সেই ব্যক্তির মধ্যে কি কি বিশেষ বৈশিষ্ট্য দেখা যাবে। দেখো, ব্যক্তিত্ব গতিশীল ও বিকাশমান। দেখো, ব্যক্তিত্ব কিন্তু এটা কিন্তু ডায়নামিক ফ্যাক্টর একটা। ওকে, এটা কিন্তু ডায়নামিক মানে পরিবর্তনশীল, পরিবর্তনশীল, এটা মাথায় রাখবে। অর্থাৎ ব্যক্তিত্ব কিন্তু পরিবর্তিত হতেই পারে। একটা জিনিস দেখবে যে তুমি যখন ছোটোবেলাতে একটা গ্রামের মধ্যে থাকছো তখন তোমার পার্সোনালিটি একরকম হয়, কিন্তু বড় হয়ে যখন 10 বছর 8 বছর একটা কোনো বড় শহরে, হ্যাঁ, কলকাতা বা এরকম কোনো বড় শহরে চলে গেছো এবং সেখানে থাকতে হচ্ছে, তখন তোমার নয় সবার ক্ষেত্রেই আমাদের একটু একটু চেঞ্জ হয় পার্সোনালিটি, তাই না? আবার যখন 10 বছর পর কলকাতা থেকে যখন পড়াশুনো করে চাকরি বাকরি পেয়ে একদম গ্রামে ফিরে এলে একদিন পুজোর সময়, তখন সবাই বলবে না হ্যাঁ তুমি তো অনেক স্মার্ট হয়ে গেছো বা খুব ভালো লাগছে, তাই না? এই যে ব্যক্তিত্বের ব্যাপার, এটা কিন্তু তোমার যে স্থানভেদে কালভেদে কিন্তু এটা পরিবর্তন হতে পারে, এটা একটা ডাইনামিক ফ্যাক্টর। ব্যক্তিত্ব যে সবসময় স্ট্যাটিক থাকবে তা কিন্তু নয়, এটা মাথায় রাখবে। এটা সবসময় বিকাশমান, উন্নতি হতেই পারে যে কোনো টাইমে ব্যক্তিত্বগত। দেখো, দ্বিতীয় দেখো, ব্যক্তিত্ব সহজাত ও অর্জিত উভয় প্রকার হতে পারে। অবশ্যই ব্যক্তিত্ব সহজাত, ঠিক আছে? দেখবে তোমার যদি মন খুব ভালো হয় তো তোমার সন্তানের মনও পরিষ্কার হওয়ার সম্ভাবনা থাকে, তাই না? আবার কি হয়, এটা অর্জিতও হয়ে থাকে যে পিতামাতার ব্যক্তিত্ব ভালো হলেই তাদের সন্তানের ব্যক্তিত্ব ভালো হবে এমনও কিন্তু কোনো কথা নেই। তার সন্তান যদি খারাপ পরিবেশে মানুষ হয়, যদি খারাপ ব্যক্তিত্বের মানুষজনের সাথে বেশি মেলামেশা করে, তাহলে তার ব্যক্তিত্বও কিন্তু খারাপ হবে। তাই এটা সহজাতও বটে একদিক থেকে, আবার একদিক থেকে কিন্তু অর্জিতও বটে। ব্যক্তিত্ব দৈহিক ও মানসিক বৈশিষ্ট্যগুলির সমন্বয়। অবশ্যই দৈহিক বৈশিষ্ট্য এবং মানসিক বৈশিষ্ট্য উভয়ের সমন্বয়ে কিন্তু ব্যক্তিত্ব গড়ে উঠছে। ওই যে জলের কল বন্ধ করার যে ঘটনাটা বললাম, সেখানে দেখো উভয় বৈশিষ্ট্যের কিন্তু সমন্বয় ঘটেছে। দৈহিক বৈশিষ্ট্য অর্থাৎ তোমার বডি জেস্চার পাল্টেছে, তুমি হেঁটে চলে যেতে পারতে কিন্তু যাওনি, তুমি তোমার যে রাস্তা সেটাকে ঘুরপথে তুমি কল পর্যন্ত গেছো এবং কলটাকে বন্ধ করেছো, এটা তোমার দৈহিক বৈশিষ্ট্য। আবার মানসিক বৈশিষ্ট্য কি, কল বন্ধ করার জন্য অবশ্যই কিন্তু তোমাকে একবার ভাবতে হয়েছে যে হ্যাঁ কলটা বন্ধ করে দেওয়া উচিত, তাই না? তবে তো বন্ধ করেছো। তাহলে এটা কিন্তু দৈহিক মানসিক উভয়ের সমন্বয় কিন্তু বৈশিষ্ট্য। তারপর দেখো, ব্যক্তিত্ব আচরণের নির্ধারণ, ব্যক্তিত্বকে জানা যায় বাহ্যিক প্রকাশে। ওকে, অবশ্যই মানুষের ব্যক্তিত্ব কি তুমি বুঝতে পারবে কিভাবে, তার আচরণ দেখে। ওকে, যে মানুষে ভদ্র নম্র আচরণ হবে তুমি বুঝতে পারবে বাইরে থেকে কথাবার্তা বলে, অবশ্যই তার ব্যক্তিত্ব ভালো হবে। দেখো, ব্যক্তিদের মধ্যে একটা স্থায়িত্ব, ব্যক্তিদের হয়ে গেছে, এটা একটু ঠিক করে নেবে, ঠিক আছে? ব্যক্তিত্বের মধ্যে হতো এটা, ব্যক্তিত্বের মধ্যে একটা স্থায়িত্ব আছে যার মাধ্যমে ব্যক্তির ব্যক্তিত্বকে বোঝা যায়। অবশ্যই এটা একটা স্থায়িত্ব আছে, মানে যে খুব ঘন ঘন চেঞ্জ হবে তা কিন্তু নয়, এটা অবশ্যই ডায়নামিক, এটা অবশ্যই পরিবর্তনশীল। কিন্তু এই নয় যে আজকে যে ব্যক্তিটা জলের কলটা বন্ধ করে এলো সেই ব্যক্তির কালকে ব্যক্তিত্ব এমন হয়ে যাবে সে আর জলের কল খোলা থাকলে সেদিকে ভ্রুক্ষেপ দেবে না, এমন কিন্তু নয়।
ওকে, অনন্যতা ও স্বতন্ত্রতা ব্যক্তিত্বের মূল বৈশিষ্ট্য। এই যে স্বতন্ত্রতা, অবশ্যই তাই, কারণ কি প্রত্যেক ব্যক্তির ইচ অ্যান্ড এভরি পার্সন, ধরে নাও এইগুলো একটা করে পার্সন হলে প্রত্যেক ব্যক্তির ব্যক্তিত্ব কি হয়, আলাদা হবে, আলাদা হবে। ওকে, তাই এই ব্যক্তিত্ব সবসময় স্বতন্ত্র, এটা ব্যক্তি ভেদে আলাদা আলাদা রকমের কিন্তু হয়ে থাকবে অবশ্যই। দেখো, ব্যক্তিত্বের মূল বৈশিষ্ট্য কখনোই সম্পূর্ণভাবে পরিবর্তন হয় না। অবশ্যই ব্যক্তিত্বের মূল বৈশিষ্ট্য যেটা, সেটা কখনোই সম্পূর্ণভাবে পরিবর্তিত হয় না। ঠিক একটা মজার উদাহরণ দিই, ধরো কারো কোনো একটা ব্যক্তি যে হলো ছিঁচকে চোর, ছিঁচকে চোর মানে কি ছোটোখাটো জিনিস যারা চুরি করে, তো সেই ক্ষেত্রে একদিন সে ধরো কোনো একটা জিনিস চুরি করতে গিয়ে পুলিশের ধরা খেলো এবং পুলিশের জেলখানাতে গিয়ে সে 1 বছর জেল কাটলো। 1 বছর পর সেই ব্যক্তি আবার যখন ছাড় পেয়ে এলো, সে আবার কি করছে, আবার সেই ওই একই কাজে যাওয়ার চেষ্টা করছে, তাই না? তাই এটা একবারে যে চেঞ্জ হয়ে যায় সম্পূর্ণভাবে তা কিন্তু নয়, পার্সোনালিটি মানে একটু থাকবেই তার প্রভাব। ওকে, দেখো ব্যক্তিত্বের প্রকারভেদ, প্রকারভেদ মনে রাখবে প্রাচীনকালে এই ব্যক্তিত্বের প্রকারভেদ বিভিন্নভাবে করা হতো। ওকে, ঠিক একটা কথা দেখবে তোমরা শুনে থাকবে যে হাতের লেখা নিয়ে, শুনেছো? যে দেখবে অনেকে বলে হাতের লেখা, হাতের লেখা যার খারাপ, হাতের লেখা খারাপ মানে সে কি, মানে সে বুদ্ধিমান। দেখবে এই কথাটা শুনে থাকবে অনেকে। হ্যাঁ, যে হাতের লেখা খারাপ, ডাক্তারদের হাতের লেখা কেমন হয়, এরকম হয় না ডাক্তারদের হাতের লেখা, হ্যাঁ, যে কিছুই পড়া যায় না কিন্তু ডাক্তাররা কি হয়, অবশ্যই বুদ্ধিমান। তো এই কথাটা শুনে রাখবে যে যাদের হাতের লেখা খারাপ হয় তারা খুব বেশি ইন্টেলিজেন্ট হয়, কিন্তু এর সাথে সেরকম কোনো সম্পর্ক নেই। ঠিক একইভাবে ব্যক্তিত্বের প্রকারভেদ সম্পর্কে গ্রিক চিকিৎসক হিপোক্রেটাস এই 4 প্রকারের ব্যক্তিত্বের কথা বলেছিলেন। সেগুলো কিন্তু প্রাচীন মতবাদ, এগুলো সব কিন্তু প্রাচীন মতবাদ, মনে রাখবে এর সাথে বাস্তবতার কোনো মিল নেই। ওকে, বা বিজ্ঞানসম্মতভাবে এগুলো যে তোমার স্বয়ংসিদ্ধ হয়েছে তেমনও কোনো ব্যাপার কিন্তু নেই। ওকে, 4 প্রকার ব্যক্তিত্ব কি ছিল, উৎসাহহীন বা মন্থর, মানে এই ধরনের ব্যক্তি কেমন ছিল যে মানে কোনো এর এক্সাইটমেন্টও নেই, কোনো দুঃখও নেই। ওকে, ধরো তোমার যেমন, ধরো তুমি মেলা গেছো, ধরো তুমি মেলা গেছো, কোনো একটা মেলাতে গেছো, একটা আনন্দ কাজ করবে, একটা এক্সাইটমেন্ট থাকবে, তুমি নাগরদোল্লাতে চড়েছো। ওকে, তোমার মধ্যে একটা এক্সাইটমেন্ট থাকবে, কিন্তু এই ধরনের ব্যক্তিরা কি সব সময় সেই চুপচাপ থাকে। হ্যাঁ, খুব আনন্দ হলেও সে হাসবে না, আবার খুব কষ্ট হলেও সে কাঁদবে না, একদম নর্মাল থাকে সব সময়। ওকে, দ্বিতীয়ত কি বিষণ্ণ, সব কিছুতে যার রাগ, সব কিছুতে বিষণ্ণ, মন খারাপ হয়ে থাকে এরা। তৃতীয়ত হচ্ছে প্রত্যয়পূর্ণ বা আশাবাদী, যে হ্যাঁ আমি করতে পারবো এটা, প্রত্যয়পূর্ণ, হ্যাঁ আমি করতে পারবো, হ্যাঁ ডাব্লিউবিসিএস কঠিন, ঠিক আছে, ডাব্লিউবিসিএস এক্সাম ক্র্যাক করা কঠিন, এটা ঠিক, কিন্তু অবশ্যই আমি পারবো। টেট এক্সাম সবাই বলছে প্রশ্ন খুব কঠিন হচ্ছে, ঠিক, কিন্তু আমি 1 বছর অধ্যয়ন করলে অবশ্যই আমি ক্র্যাক করতে পারবো, বাকিরাও যখন পারছে আমিও পারবো। ঠিক এই প্রত্যয়পূর্ণ ব্যক্তিত্বের মানুষের এরকম হয়। আর খিটখিটে মানে কি, সব সময়তে খিটখিটে স্বভাব থাকে, যাকে তাকে যা তা বলে ফেলে। ওকে, সব সময়তে মানে রেগে থাকে, বাড়ির লোকের সাথে ঝামেলা হয়, এই ধরনের ব্যাপার হচ্ছে এখানে। ওকে, আচ্ছা, এটা গেল আমাদের ব্যক্তিত্বের প্রকারভেদ। আচ্ছা, এবার দেখো এই যে টাইপ তত্ত্ব, এই টাইপ তত্ত্বের দিকে একটু আসি আর এটাকে একটু বলে দিই আজকে। দেখো টাইপ তত্ত্ব, এটা ওই প্রাচীন মতবাদ, ঠিক আছে। দেখো ওই এই যে হিপোক্রেটাস যে 4 প্রকার ব্যক্তিত্বের কথা বলেছিলেন, সেগুলো সব কিছুই এই টাইপ তত্ত্বের উপরে নির্ভর করে কিন্তু তিনি বলেছিলেন। এবার ব্যাপার হচ্ছে কি, যে তিনি এই যে ব্যাপারটা বলেছিলেন এটা কিন্তু সম্পূর্ণ প্রাচীনের, কিন্তু বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই। ওকে, দেখো হিপোক্রেটাস, গ্যালেন প্রমুখ প্রাচীন গ্রিক চিকিৎসকগণ ব্যক্তির দেহরসের প্রাধান্য এবং তদনুসারে ব্যক্তির মেজাজ ও আচরণের পরিপ্রেক্ষিতে ব্যক্তিত্বের 4টি টাইপ বা জাতিরূপের উল্লেখ করেছেন। সেই টাইপগুলো কি ছিল, সেই টাইপগুলো কি ছিল দেখো, প্রথমত হচ্ছে রক্ত বা ব্লাড। ওকে, দেহে দেহে যাদের রক্তের আধিক্য বেশি, হ্যাঁ, তো সেই ধরনের ব্যক্তিরা কীরকম হয়ে থাকে, সক্রিয় এবং আশাবাদী হয়ে থাকে। ওকে, তারা খুব অ্যাক্টিভ থাকে যে কোনো কাজে এবং তারা হোপফুল হয়ে থাকে যে হ্যাঁ আমি পারবো করতে। হ্যাঁ, এই ধরনের ব্যক্তিরা এরকম হয়। হলুদ পিত্ত, হলুদ পিত্ত এগুলো সব হচ্ছে দেহরস, এক প্রকারের তোমার গ্ল্যান্ড থেকে নিঃসৃত দেহরস। প্রাচীনকালে মনে করা হতো, এর কোনো রকম বৈজ্ঞানিক ভিত্তি কিন্তু নেই যে এগুলো ঠিক বা ভুল, কোনো কিচ্ছু নেই। ওকে, হলুদ পিত্তের আধিক্য যাদের শরীরে বেশি তাদেরকে ক্রোধী, রাগী বা খিটখিটে বলা হয়েছিল তখন, যে তাদের ব্যক্তিত্ব হচ্ছে খিটখিটে স্বভাবের। আচ্ছা, কালো পিত্তের আধিক্য যাদের বেশি দেহরসের মধ্যে, তারা কি ছিল, বিমর্ষ বা বিষাদগ্রস্ত। ওকে, শ্লেষার আধিক্য যাদের শরীরে বেশি তারা হয় শান্ত বা মন্থর। এবার এখান থেকে একটা সেটে অবশ্য প্রশ্ন এসেছিল, একবার একবার তোমার আপারের যে প্রাইমারি হয়েছিল সেখানে একবার প্রশ্ন দিয়েছিল, তাই একটু জেনে রাখা আমাদের দরকার বা মুখস্থ করে নেবে। ওকে, রক্তের আধিক্য বেশি যাদের তারা হয় সক্রিয় আশাবাদী, হলুদ পিত্তের আধিক্য বেশি যাদের তারা হয় ক্রোধী এবং খিটখিটে। ওকে সরি, দাঁড়াও,
কালো পিত্তের আধিক্য বেশি যাদের তারা হয় বিমর্ষ বা বিষাদগ্রস্ত, আবার শ্লেষার যাদের আধিক্য বেশি তারা হচ্ছে শান্ত বা মন্থর। এই চারটে জিনিসকে কিন্তু তোমাদের একটু মুখস্থ করে রাখতে হবে, ওকে, অবশ্যই কিন্তু মুখস্থ করে রাখবে। এবার ব্যাপার যেটা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এই যে চার প্রকারের এই যে চার প্রকারের ব্যক্তিত্ব পড়ছো টাইপ তত্ত্বে, এটা কিন্তু মনে রাখবে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, এটা সম্পূর্ণ কিন্তু কাল্পনিক। চলো নেক্সট দেখা যাক। আর্নেস্ট ক্রেসমারের টাইপ টাইপ তত্ত্ব। ক্রেসমার এই নামটা তুমি বারবার প্রশ্নে পাবে পরবর্তীতে, ওকে, নামটা ভালো করে মনে রাখবে, ক্রেসমার। দেখো, তিনি ছিলেন জার্মান মনোরোগ চিকিৎসক। তো এই ক্রেসমার নামক ব্যক্তি যিনি, তিনি কি করলেন, মানুষের দেহের আকৃতির উপর ভিত্তি করে তাদেরকে নির্দিষ্ট কয়েকটি জাতির অন্তর্ভুক্ত কিন্তু করলেন আর্নেস্ট ক্রেসমার। ওকে, কি করলেন, তিনি মানুষের দেহকে দেখলেন যে পৃথিবীতে যত মানুষ রয়েছে বা তিনি যত তার জীবনে সারা জীবন ধরে যত ধরনের মানুষ দেখেছেন তাদের বডি টাইপটাকে একটু প্রত্যক্ষণ করলেন। তিনি কি দেখছেন যে কোনো কোনো ব্যক্তি রয়েছে তারা কেমন, তারা একটু স্থূল, ওকে, তারা কি কেমন এরকম একটু স্থূল স্থূল আকৃতির, হ্যাঁ, তারা স্থূল আকৃতির মোটা মানুষ যারা যারা বলে থাকি যাদের আমরা, ওকে, দেখা যাচ্ছে এরকম। তারা কি সবসময় হাসি খুশি থাকছে, সবসময় হো হো করে হাসছে, ওকে। ওকে, একটু মানে ভুঁড়ি থাকবে তাদের আর কি, যেরকম আমরা দেখতে পাই, যেমন আমাদের গোপাল ভাঁড় দেখেছো তোমরা সবাই, ওকে। দ্বিতীয়ত কি, তিনি দেখলেন আর এক প্রকার ব্যক্তি রয়েছে, সে কি, সে খুব লম্বা, সে খুব লম্বা, তার দুই হাত এরকম লম্বা, ওকে, তার দুই হাত লম্বা এবং একদম রোগা, একদম রোগা এরকম লম্বা মানুষ দেখতে পেলেন, ওকে। তৃতীয়ত এক প্রকারের মানুষ দেখলেন আমাদের বাঁটুল দি গ্রেটের মতো, ওকে, বাঁটুল দি গ্রেটের মতো তিনি আর এক প্রকার মানুষ দেখতে পেলেন যার শরীর একদম তাগড়াই, ওকে, মানে পেহেলবান একবারে বলতে পারো। আচ্ছা যাই হোক, ছবিটা বোঝার মতো হলেই হলো, ওকে। এই তিন প্রকারের ব্যক্তিত্বকে কিন্তু তিনি লক্ষ্য করেছিলেন, তিন প্রকারের বডি টাইপকে। তাহলে প্রথম কি, স্থূলাকার, স্থূলাকার। দ্বিতীয়ত কি, রুগ্ন। আর তৃতীয়ত কি, অ্যাথলেটিক বা কি বলতে পারো, স্বাস্থ্যবান বলতে পারো। এবার এই তিন প্রকারের ব্যক্তিত্বকে তিনি তিন তিন ধরনের ব্যক্তিকে তিনটে নাম দিয়েছিলেন, কি কি, পিকনিক, এস্থেনিক, অ্যাথলেটিক। অ্যাথলেটিক ভালো করে মনে রাখবে, যারা অ্যাথলেটিক খেলে, অ্যাথলেটিক যারা করে তাদের বডি কেমন হবে, অবশ্যই ফিট হবে, অবশ্যই ফিট হবে। তো এই প্রকার এই যে বাটুল দি গ্রেট, ওকে, ইনি হচ্ছেন অ্যাথলেটিক পর্যায়ের মানুষ। দেখো, জার্মান মনোরোগ চিকিৎসক ক্রেসমার মানুষের দেহের আকার আকৃতির উপর ভিত্তি করে তাদের নির্দিষ্ট কয়েকটি জাতির অন্তর্ভুক্ত করেন। প্রায় 260 জন ব্যক্তির দৈহিক আকৃতি এবং তাদের ব্যক্তিত্বকে বিজ্ঞানসম্মতভাবে তিনি পরীক্ষা করেন, এবং ক্রেসমার মূলত চার টাইপের ব্যক্তিত্ব, এই যে তিন প্রকার বললাম, আর এই তিন প্রকারের মধ্যে আবার আরও একরকম ছিল, ঠিক আছে, তাদেরকে কি বলেছিলেন যে এই তিন প্রকারের মধ্যেই কিছু কিছু বৈশিষ্ট্য তাদের মধ্যে থাকে, অর্থাৎ তিনটের মধ্যে একটাতেও তারা পড়ে না, ওকে। অর্থাৎ সে হতে পারে মোটা অথচ লম্বা, সে হতে পারে যে এরকম স্বাস্থ্যবান অথচ খাটো, হতে পারে এই ধরনের এক প্রকারের ব্যক্তিত্ব। আরেকটা দেখা যায় যেটা হচ্ছে আমাদের ডিসপ্লাস্টিক। দেখো, ক্রেসমাস সর্বমোট চার রকমের, মূলত তিন প্রকার, সর্বমোট তিনি কিন্তু চার প্রকারের ব্যক্তিত্বের কথা উল্লেখ করেছেন, ওকে। তাহলে এই যে বডি টাইপ, এই বডি টাইপের ধারণা প্রথম টাইপ তত্ত্বে দিয়েছিলেন কে, ক্রেসমার, আর্নেস্ট ক্রেসমার, এই নামটা মনে রাখবে, ওকে। আচ্ছা, আর একটা পরবর্তীতে পরের দিন আমরা যখন পড়বো আর একটা এরকম বডি টাইপ পাবো, সেখানে ওই যে অ্যাথলেটিক এগুলো পাবো আমরা আরও এক প্রকারের, যেখানে আমি চেষ্টা করব তোমার ওগুলো বিভিন্ন ছবি দিয়ে বোঝানোর, যে ক্যারেক্টারগুলোকে তোমরা চেনো, যেমন গোপাল ভাঁড়, বাটুল দি গ্রেট, আরও আলাদা আলাদা, হ্যাঁ, গোপাল ভাঁড়ের ওই যে মন্ত্রী, হ্যাঁ, তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। আচ্ছা, দেখো তাহলে মোট আমরা জানলাম কি টাইপ তত্ত্ব, এখানে টাইপ তত্ত্ব দুই প্রকারের কিন্তু, একটা হচ্ছে বডি টাইপ তত্ত্ব যেটা আর্নেস্ট ক্রেসমার দিয়েছেন, আর একটা হচ্ছে প্রাচীন টাইপ তত্ত্ব যেখানে দেহরসের উপর ভিত্তি করে মানুষের ব্যক্তিত্বকে নির্ধারণ করা হচ্ছে, যেখানে প্রাচীন গ্রিক বিভিন্ন চিকিৎসকরা সেটা করেছিলেন, আগে যেটা বললাম ওই যে হলুদ পিত্ত কালো পিত্ত ওই ব্যাপারটা, ওকে। তাহলে আজকে এত দূরই থাক, তাহলে মোট, হ্যাঁ, আরেকটা জিনিস এখানে তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে আর্নেস্ট ক্রেসমার মোট কত প্রকারে দিয়েছিলেন যদি প্রশ্ন আসে, তিনি তাহলে কিন্তু চার প্রকার উত্তর করবে, আর যদি মূলত বলে মূলত, তাহলে কিন্তু উত্তর করবে তিন রকমের বডি টাইপের কথা তিনি বলেছিলেন, ওকে। তাহলে এতদূর থাক তোমাদের, আশা করি ভালো লেগেছে ক্লাসটা, ওকে। আচ্ছা, আর একটা কথা তোমাদের বলি, একটু দাঁড়াও, 1 মিনিট ওয়েট করো। হুম, পেইড ব্যাচ সম্পর্কে একটু বলে দিই তোমাদের, এই যে এটা নেক্সট দিন আমি করিয়ে দেবো,
ওকে, বডি টাইপ, হ্যাঁ পেইড ব্যাচের এটা রয়েছে, এই যে এখন ফিজ আপাতত রয়েছে ডিসকাউন্ট প্রাইসে 2499, 2499 টাকা। এটার উপর ডিসকাউন্ট পাবে তোমরা, তিনটে ডিসকাউন্ট পাবে। ফার্স্ট ইনস্টলমেন্টে করলে 200 টাকা ছাড় পাবে, মানে একবারে টোটাল এক বছরের পেমেন্ট করে দিতে চাইলে। আর 6 মাস করে দুইবারে দিতে পারলে, তোমরা দুটো ইনস্টলমেন্ট পারলে সেখানে 100 টাকার অফ পাবে। আর তিনটে ইনস্টলমেন্টে দিলে তোমরা 50 টাকার অফ পাবে। আচ্ছা, যারা যোগাযোগ করতে চাও অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। ওকে, স্যাররা অবশ্যই রিপ্লাই করে দেবেন। চলো, টেট 2024কে কেন্দ্র করে এই ব্যাচটা শুরু হচ্ছে। তাহলে আজকে আপাতত এত দূর থাক। বডি টাইপ একদিনে দুটো বডি টাইপ করলে তোমাদের কনফিউশন হয়ে যাবে, সেই জন্য আমি আর করাতে চাইছি না একদিনে দুটো। ক্রেজ স্মার্টটা আজকে করানো হলো, ক্রেজ স্মার্টটা ভালো করে একটু বুঝে নাও, তার পরবর্তীতে আরেকজনের আমরা কিন্তু বডি টাইপ বা টাইপ তত্ত্ব কিন্তু আমরা করাবো। ওকে, তাহলে শেষ করছি ক্লাসটা এখানে। অবশ্যই পাশে থাকো, সাপোর্ট করো আমাদেরকে। চলো শেষ করলাম ক্লাসটা, টাটা সবাইকে।